শাঁখের কড়াতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা এই যে দীপু দাসের যে ইনসিডেন্ট, সেইটা নিয়ে একটা অন্য ভিন্ন দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি কোনো মুখরোচক কথা বলতে চাই না। এইখানে আমি আপনাকে প্রপার ডেটা দেখাবো এবং আপনাকে এর যে পেছনের যে স্টোরিটা সেইটা বোঝানোর চেষ্টা করব, যেটা আপনি কিন্তু প্রথাগত যে মিডিয়া সেইটায় আপনি দেখতে পাবেন না। এই দেখুন, বাংলাদেশ আনরেস্ট, হিন্দু ম্যান দীপু চন্দ্র দাস লিঞ্চ এবং বার্ন ইন ময়মনসিংহ, অ্যারেস্ট সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে, আপনারা দেখেছেন। এবং মোটামুটি এই যে বিষয়টা এখন কিন্তু একদম জলের মতন পরিষ্কার, তিনি কিন্তু সেই রকম কিচ্ছু করেননি। যে ধর্মীয় অবমাননার যে দায় তার উপর ফেলা হয়েছিল তার কোনো এভিডেন্স নেই। তা সত্ত্বেও এই যে নৃশংসতার যে আমরা ছবি দেখলাম, এইটা কি গোটা ইসলামকে গ্লোরিফাই করলো? নিশ্চয়ই না। ক্ষতি করলো, বরং তার লাভ কার হলো? এইটা হচ্ছে প্রশ্ন। কারো না তো কারো লাভ আছে, নাহলে এই এই জিনিসটা ঘটবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন তর্কের খাতিরে সব হিন্দুকে কি বাংলাদেশ থেকে মারা সম্ভব? এই যদি আপনারা দেখেন 10% মানে যথেষ্ট সংখ্যায়, তো এই এত সংখ্যক হিন্দুকে কি এক রাতে রাতে মেরে ফেলা সম্ভব? সেটাও সম্ভব নয়। তর্কের খাতিরে ধরলাম, সেটা যদি মেরেও ফেলা সম্ভব হয়, তাতে কি মুসলিমরা খুব সুখে শান্তিতে থাকবে? সেটাও নয়, তারও এভিডেন্স রয়েছে। আপনারা এইখানেই দেখতে পাবেন যে এই যে আপনারা যদি দেখেন যে পাকিস্তানে তো হিন্দু বলতে কেউ নেই, তাতে কি মুসলিমরা খুব শান্তিতে রয়েছে? নিশ্চয়ই না। আপনারা জানেন বালুচিস্তানের কি অবস্থা। আরও দেখাই, এইখানে যদি আপনারা আফগানিস্তানের ডেটা দেখেন, 60 জন 22-এর এখন তো আর নেইও, এবং 1100-র মতন শিখ ছিল, তারা ওই তালিবান আসার পর গ্রন্থ সাহেব মাথায় নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। সিএ এর যে ব্যাপারটা রয়েছে, এটাও কিন্তু এটার সঙ্গে ইন্টারলিঙ্ক। তো যাই হোক, আমি যেই জিনিসটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে এই 10% যে শোক এখন রাতারাতি মেরে ফেলা সম্ভব নয়, তাহলে এই ঘটনাটা কেন ঘটানো হচ্ছে এইটা একটু বোঝার চেষ্টা করুন। শুধুই কি এটা ধর্মীয় উন্মাদনা বা উস্কানি? না, এর পিছনে কিন্তু একদম পিওর জিও পলিটিক্স রয়েছে। যে গণ জুলাই অভ্যুত্থানটা 24-এ হয়েছিল, সেই পপুলারিটি কিন্তু নেই। বাংলাদেশ এখন মোটামুটি অনেক মানুষই বুঝে গেছে যে শেখ হাসিনাই হয়তো ভালো ছিল, এবং তার যে ইকোনমিক্যালি গ্রোথ সেটা হয়েছিল, সেটাও দেখবেন যে একসময় আপনারা শুনেছেন ভারতের যে পার জিডিপি পার ক্যাপিটাল যে ইনকাম, সেটা বাংলাদেশের বেটার হয়ে গেছিল, ছাড়িয়ে গেছিল ভারতের থেকে, কারণ ভারতের জনসংখ্যা বেশি। তো এই যে উন্নতি, এইটা কিন্তু পশ্চিমা অনেক দেশে সহ্য হয়নি। আরও অনেক কারণ আছে, তাদের স্বার্থ আছে নিশ্চয়ই। তো এই বিষয়টার পেছনে এই ঘটনাটা কিভাবে লিঙ্ক দেখুন। প্রথমত, সবাইকে মেরে ফেলা সম্ভব নয়। এই যে যে ঘটনাটা বললাম, এই ডেটাটা যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন ঘোষণা হয়েছে। ইলেকশন ঘোষণা হয়েছে তার মানে কি? সবাই ভোট দেবে, নাগরিক, সেখানে তো ডেমোক্রেসি রয়েছে। তাহলে প্রপার যাতে ডেমোক্রেসি যাতে এক্সারসাইজ না হয়, এবং এই যে 8%-এর মতন ভোট, আপনারা দেখেন এই পুরো ডেটাটা রয়েছে পরপর কিভাবে হিন্দু জনসংখ্যা কমেছে। তো এই যে ভোটটা, এইটা আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের কনটেক্সটে দেখেন, তাহলে আপনারা দেখেন পশ্চিমবঙ্গে একসময় মুসলিম কাদের ভোট ব্যাংক ছিল? কংগ্রেসের। তারপরে বাম জামানায় বামেদের, এখন হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক হিসাবে কাজ করে। এবার আপনি স্বীকার করুন বা না করুন, সে ব্যতিক্রম থাকতেই পারে। কিন্তু সাধারণত আমরা কি মেনে চলি যে মুসলিম বিজেপিকে ভোট দেবে না। ওইখানেও যে কোনো হিন্দু জামাত বা ইয়েকে ভোট দেবে না, তাহলে ভোটটা যায় কোথায়? আপনারা জানেন, আওয়ামী লীগের পক্ষে। তো এই যে এখনো আওয়ামী লীগের যে জনসমর্থন, দেখুন সরকার যতই চলে যাক, শেখ হাসিনা যতই চলে যাক, তার একটা কিন্তু জনসমর্থন রয়েছে। প্রায় অ্যারাউন্ড 40%-এর ওপরে জনসংখ্যা কিন্তু এখনো আওয়ামী লীগের সমর্থক। কিন্তু বিশেষ পরিস্থিতির কারণে এই জিনিসটা হয়েছে, এবং যেহেতু পশ্চিমী বিরাট একটা শক্তি, আপনারা জানেন ইউনিসের কি শক্তি আছে? তিনি কি নির্বাচিত হয়েছে? কিছু হয়েছে? কিচ্ছু হয়নি, তারপরে কি করে ক্ষমতায় টিকে রয়েছে? এইটা বোঝার দরকার আছে। তো এইখানে যেই বিষয়টা কাজ করছে, সেইটা হচ্ছে যে এই যে যে জুলাই অভ্যুত্থানের পপুলারিটি কমে গিয়েছে, এরপরে যদি ইলেকশন ফেব্রুয়ারিতে হয়, তাতে যদি এই যে যারা পশ্চিমা দুনিয়া যাদের ব্যাক করছে, তারা যদি কোনোভাবে হেরে যায়, একে তো রিগিং হবেই, তারপরেও যদি হেরে যায়, বা কিছু সংখ্যক বেশি সংখ্যক প্রতিনিধি ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়ে যদি জিতে যায়, যেটা আওয়ামী লীগের বকলমে, তাহলে কিন্তু পশ্চিমী দুনিয়ার অনেক সমস্যা আছে। পশ্চিমী দুনিয়া এই জায়গায় যেটা করতে চাইছে, সেইটা কিন্তু করতে পারবে না। চাইছে তাই যে করার যে ইচ্ছে,
প্রসপারিটি হয়েছে এবং ৭১ ৭২-এর পর আর সেরকম কোনো মানে যুদ্ধ হয়নি, ফলে এখানে দেখবেন জীবন ধারণের মান যথেষ্ট উন্নয়ন হয়েছে, যে আফগানিস্তানের মতো নিশ্চয়ই নয়, পাকিস্তানের মতো নিশ্চয়ই নয়। তো এই জায়গাটায় তার কুনজর পড়েছে। এইবার এইখানে আপনাকে বুঝতে হবে যে এই যে ভোট ব্যাংক, এইটা যদি পুরোটা যদি আওয়ামী লীগের পক্ষে চলে যায় তাহলে কিন্তু একটু সমস্যা আছে, কারণ এটা সলিড ভোট ব্যাংক, এটা এদিক ওদিক হবে না, যেরকম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন। তো তাহলে কি করতে হবে, এদেরকে ভয় দেখাতে হবে, যাতে কোনোভাবেই মানে একজন মানুষ, তার কোনো এভিডেন্স নেই, কিচ্ছু নেই, একটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এই তুই কি বলেছিস, প্রথমে তো জিজ্ঞাসা করবে বা ই করবে, সেসব কিচ্ছু নেই, এবং কোনো এভিডেন্স ছাড়াই কিন্তু এই যে মানে মানে ধর্মীয় অবমাননার যে ট্যাগ লাগিয়ে দেওয়া, এর মধ্য দিয়ে কিন্তু একটা চোরা মেসেজ যে হিন্দুরা একদম এমনিতেই তো ওখানে কোণঠাসা এবং কথা বলতে পারে না, তারপরে যদি এই রকম মানে মানে অবস্থা হয়, তাহলে কোনো কেউ পাড়ায় গিয়ে যদি এক মস্তান বলে কেউ কোনো হিন্দু যেন ভোট দিতে না যায়, তাহলে কি হলো, এই যে যে 10% ভোট, 8% 9% যাই বলুন, এইটা পুরোপুরি কেটে দেওয়া গেল, পুরোপুরি কেটে দেওয়া গেলো, এবং 100% আপনি জানেন এই ভোটটা কোনোভাবেই আমাদের দিকে আসবে না, তাহলে একদম পরিষ্কার হলো। এর পিছনে যে জিও পলিটিক্যাল যে গেম, তাতে কি হলো, যে খুব অনায়াসে এই যে যারা পশ্চিমী দুনিয়া যাদেরকে সাপোর্ট করছে তারা ক্ষমতায় টিকে থাকবে, এবং সাপও মরল, লাঠিও ভাঙলো না, তাদের বদনাম হলো কি, বদনাম তো ইসলামের হলো। গোটা পৃথিবীতে কিভাবে এই নিউজটাকে ছাপা হচ্ছে, এবং ভিসা দিচ্ছে দেখবেন, এরপরে পাকিস্তানিদের তো দিতই না খুব বেশি, এখন বাংলাদেশিদেরও ভিসা দিতে চাইবে না। এই যে, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ইউরোপীয় কান্ট্রিতে যারা বাইরে থাকেন এবং একটু খবর রাখেন, যে সাউথ এশিয়ানদের কিভাবে ইউরোপিয়ানরা দেখে, সাদা চামড়ার মানুষরা একদম নিকৃষ্ট চোখে দেখে, একদম ধুচ্ছাই করে, আপনারা জানেন যদি একটু খবর রাখেন। তো এই যে যে বদনামটা কার হলো, বদনাম তো ইসলামের হলো, এবং এই যে বর্বরতা, যে এটা গোটা পৃথিবীতে যে হেডলাইন হলো, হবেই, খুব স্বাভাবিক ব্যাপার এইরকম নৃশংসতা। তো এইটার জন্য যাদের ক্ষতি হলো, তাদের তো ক্ষতি হলোই, কিন্তু লাভ কার হলো, বকলমে আপনার মনে হতে পারে যে যারা জুলাই অভ্যুত্থানের তাদের অনেকটা লাভ হলো বা ই হলো, কিন্তু আলটিমেট এর যে মানে মাখন ক্রিমটা খাবে কিন্তু পশ্চিমী দুনিয়া, কারণ এইখানে কিন্তু আলটিমেট আগামী 20-30 বছরের মধ্যে যুদ্ধ হতে চলেছে, এবং আমেরিকার সব থেকে বড় মানে মানে বাণিজ্যের জিনিস কি জানেন, হাতিয়ার। বড় বড় ফাইটার জেট বিক্রি করছে, ভারতের কাছে বিক্রি করার জন্য খুব ইয়ে করছে। আপনারা জানেন পশ্চিমী দুনিয়া কি বিক্রি করে, ফাইটার জেট, মিসাইল, তারপরে ট্যাঙ্ক, তারপরে যুদ্ধজাহাজ, সাবমারিন, এইসব, তাই না? তো এই যে যে নতুন মার্কেট, এখানে যে প্রসপারিটি তৈরি হলো, মানুষের মধ্যে যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সংখ্যা বেশি হয়, তাহলে কিন্তু মানুষ নিশ্চয়ই যুদ্ধ চাইবে না, হানাহানি চাইবে না, তাহলে এদের তো সমস্যা। এই যে যে মিলিয়ন্স অফ ডলার ইউক্রেনকে দিল, ইউক্রেন কি সরাসরি টাকা দিয়েছে আপনাদের কি মনে হয়? না, ওই টাকাগুলো দিয়েছে হচ্ছে আমেরিকান কোম্পানিকে, ডিফেন্স কোম্পানিকে, তার বিনিময়ে এইখানে সে হাতিয়ার কিনছে, কিন্তু এই ঋণ তো তাকে শোধ করতে হবে, আজ না হোক কাল। আমেরিকা তো পাকিস্তানকেও সেরকম করে রেখেছে। তো এইবার নতুন যে ব্যাটেল ফিল্ড, এই জায়গাটা তৈরি করতে চাইছে, এবং আপনারা জানেন যে এইখানে একটা খ্রিস্টান রাজ্য ছোট করে তৈরি করতে চাইছে, যেই কাজটা এতদিন ইসরায়েল এইখানে করে আসছিল, এক মানে কি বলবো, এটা আমেরিকার দ্বিতীয় মানে উপনিবেশ আপনি বলতে পারেন, সেই রকম একটা উপনিবেশ কিন্তু এইখানে, এই জায়গাটাই একমাত্র নেই বলে এই জায়গাটাই কিন্তু আমেরিকা চাইছে, এবং এই যে যে পরিকল্পনা মাফিক যে ধর্মীয় উন্মাদনাকে কাজে লাগিয়ে পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। দেখবেন সব থেকে ঘৃণা যদি করে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু পার্সোনালি দেখবেন যে মুসলিম বা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে প্রচণ্ড ঘৃণার চোখে দেখেন, অথচ সব থেকে ইউজ করে কাদের, পাকিস্তানিদের। এবার পাকিস্তানি আইএসআই এখানে যাচ্ছে, সমস্ত কোথায় এইখানে ধরুন মানে এয়ারবেস তৈরি করা যাবে কিনা, কোথায় মিলিটারি বেস, এবং সেন্ট মার্টিনে এখন যাওয়ার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, তলে তলে সব মানে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো বাকি সবাই এসব নিয়ে থাকবে, বাকি কিন্তু কাগজ কলমের কাজ কিন্তু আমেরিকা ধীরে ধীরে এইখানে কিন্তু করে ফেলবে, এবং আলটিমেটলি এইখানে 20-30 বছর একটা আনরেস্ট একটা অবস্থা এবং একটা বিশৃঙ্খলা, এবং আলটিমেটলি যুদ্ধের দিকে একটা এই পুরো জায়গাটাকে ঠেলে দেবে। তাহলে কি হবে, মার্কেট
মার্কেট হলে কি সেখানে অস্ত্র কে বিক্রি করবে? আমেরিকা বিক্রি করবে, পশ্চিমী দুনিয়া বিক্রি করবে। আর প্রফিট কারা কামাবে? ওই বড় বড় ডিফেন্স, মানে ডিফেন্স কোম্পানিগুলো। লকেট মার্টিন রয়েছে, বোয়িং রয়েছে, আপনারা জানেন সব। তো এই যে মানে পুরো যে লার্জার যে জিওপলিটিক্যাল গেম, এইটা যতক্ষণ একজন সচেতন নাগরিক না বুঝতে পারবে, ততক্ষণ কিন্তু মানে আমাদের দুর্ভাগ্য, সেই মানে মানব সম্পদ আমরা তৈরি করতে পারিনি যে পশ্চিমী দুনিয়ার যেই যে জাল বা ফাঁদ, এইটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো এটা সম্ভব নয়, আমি চাইলেও সম্ভব নয়। যতটুকু পারা যায় আমার তরফ থেকে আমি এই বিষয়গুলো বিশ্লেষণ করার চেষ্টা করি, তাতে একটা ক্লিয়ারিটি থাকে যে এর পেছনে বা মানে বিহাইন্ড দ্য সিন কি রয়েছে, এবং পেছনের যে গল্পটা সেইটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। যদি কোনো রকম কোনো মানে মন্তব্য থাকে নিশ্চয়ই করতে পারেন, এবং অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। ফার্দার আমরা যে সমস্ত পলিটিক্যাল বিষয়, জিও পলিটিক্যাল বিষয়, সেগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।